মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের রাষ্ট্রপতি। বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের অভ্যর্থনা, গার্ড অফ অনার প্রদান। বড়পুকুরিয়া খনির কয়লা লোপাটের মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ মে। এক যুগেও শুরু করা যায়নি বিচার। করোনা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোয় হিমশিম, প্রকট হচ্ছে শয্যা সংকট। মাস্ক পরাতে দেশের বিভিন্ন স্থানে চলছে অভিযান। কমলাপুর রেল স্টেশন আড়াল করে নয়, সামনে নির্মিত হবে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশা জটিলতা, আন্তঃসংযোগে দেশ জুড়ে বাড়বে রেলের গতি। শুভ সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সকাল 9:45টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় গান, স্যালুট ও লাল গালিচার সংবর্ধনায় বাংলাদেশে স্বাগত জানানো হয় অতিথি রাষ্ট্রপ্রধান বিদ্যা দেবীকে। পরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নেপালের রাষ্ট্রপতি। সালাউদ্দিন তালুকদার ও বাবুল হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির পিতার জন্মশতবর্ষে তার প্রতি ভালোবাসা জানাতে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালায় যোগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকায় এলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সোমবার সকাল 9:45টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে নিয়ে অবতরণ করে কাঠমান্ডু থেকে আসা নেপাল এয়ারওয়েজের বিশেষ বিমানটি। নেপালের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঢাকা সফরে আসা বিদ্যা দেবীকে স্বাগত জানাতে সশরীরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীকে সামাজিক দূরত্ব মেনেই বরণ করে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সালাম জানানো হয় নেপালের রাষ্ট্রপতিকে, দেয়া হয় গান, স্যালুট। সামরিক রীতিতে 3 বাহিনীর গার্ড পরিদর্শন করেন বিদ্যা দেবী। এ সময় যন্ত্রসঙ্গীতে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয় এই অতিথি রাষ্ট্রপ্রধানকে। পরে 2 রাষ্ট্রপ্রধান লাল গালিচায় হেঁটে 2 সারিতে দাঁড়িয়ে থাকা 2 দেশের মন্ত্রী কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষ করেন। এ সময় নিজে অতিথি বিদ্যা দেবীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদ। বাংলাদেশ যে আয়োজনটি করেছে উদযাপনের, সেই আয়োজনে সৌহার্দ্যের বার্তা নিয়ে ছুটে আসছেন একের পর এক প্রতিবেশী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর এই সফরের মধ্য দিয়ে সৌহার্দ্যের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, সেই সাথে বাণিজ্য সম্পর্ক নতুন পরিধিতে সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিদ্যা দেবী। সেখানে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। চৌকস দল সামরিক কায়দায় সম্মান জানায় এই অতিথি রাষ্ট্রপ্রধানকে। প্রথা অনুযায়ী সেখানে একটি গাছের চারা রোপণ করে পরিদর্শন বইতে তিনি লেখেন বাঙালির ত্যাগ আর সংগ্রামে অর্জিত স্বাধীনতার গৌরব গাঁথা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 2 মাস পেছালো। বেগম জিয়ার আইনজীবীদের সময় আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ 20 মে নির্ধারণ করেন আদালত। সোমবার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি নেত্রীর। করোনা পরিস্থিতিতে শারীরিকভাবে অসুস্থ বেগম জিয়ার পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে জানান তার আইনজীবীরা। এ সময় শুনানি পেছানোর আবেদন করেন তারা। অন্যদিকে আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 20 মে শুনানির দিন নির্ধারণ করেন। বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি সাধন ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরে ওই বছরের 5 অক্টোবর পুলিশ তদন্ত করে 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে মাস্ক পরাতে ও সচেতনতা বাড়াতে মাঠে তৎপর পুলিশ। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর জিএসসি মোড়ে আছেন রিপোর্টার কমল দে এবং কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ সাদিয়া। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আবারও মাঠে নামলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশে সিএমপির প্রায় 50টির মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে সাধারণ মানুষকে মাস্ক পরতে বাধ্য করছে, অর্থাৎ এই ক্ষেত্রে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে বলছেন মাস্ক ছাড়া কেন কোনো যাত্রীকে গাড়িতে তোলা যাবে না এবং মাস্ক ছাড়া কোনো যাত্রী রাস্তা পার হতে পারবে না। সবাইকে অবশ্য মাস্ক পরতে হবে এবং সে মাস্ক পরার দায়িত্বটা কিন্তু পুলিশ সদস্যরা আপাতত তারা কাঁধে তুলে নিয়েছে। তাদের নিজেদের পক্ষ থেকে কিন্তু তারা মাস্ক বিতরণ করছে পুরো নগরীর। আপনারা জানেন চট্টগ্রাম শহরে যে 50টি বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু এখন পুলিশের অবস্থান রয়েছে এবং সেটি গতকাল থেকে সেই অবস্থানটি গতকাল যে অবস্থান তারা হলো গতকালকে সচেতন কর্মকাণ্ড চালিয়েছে, আজকে তারা সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করছেন। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ইসলাম কথা বলছেন, তিনি আমাদেরকে বলেছেন প্রথম কয়েকদিন তারা সচেতন করবেন মানুষকে, অর্থাৎ তারা নিজেরা মাস্ক দেবেন, এরপর তারা বাধ্য করবেন সাধারণ মানুষকে মাস্ক পরাতে, তারপর তারা অ্যাকশনে যাবেন। আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক সহ বিভিন্ন ক্রাইম প্রিভেনশন যে জোনগুলো রয়েছে, জোনের উপকমিশনার, সহকারী কমিশনার, অতিরিক্ত কমিশনাররা কিন্তু সেখানে এসে অবস্থান। আমরা কথা বলার চেষ্টা করব যে উপকমিশনার মোখলের সাথে আজকে আপনাদের কর্মকাণ্ড কেমন চলছে। আমরা দেখছি আপনারা সাধারণ মানুষকে মাস্ক দিচ্ছেন, কেন অ্যাকশনে যাচ্ছেন না? আমরা এবারে আমাদের উদ্দেশ্য হলো, যেহেতু কোভিড বাড়তেছে, আমরা সবাই জানি যে আবার বাড়তেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এবং আমরা এই মাস্ক বিতরণ করতেছি তাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার জন্য। তারা যাতে সচেতন হয় এবং সবাই যখন সচেতন হবে তখন করোনা সংক্রমণ হ্রাস পাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ট্রাফিকের উপকমিশনার মোখলেস ইসলামের সাথে। তিনি আমাদের কাছে পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থাটা হচ্ছে প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তারা এখন মাইকিং করছেন এবং যাতে কোন মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে না তুলে সেই নির্দেশনা যেমন দিচ্ছেন এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা মাস্ক বিতরণ, যারা রাস্তা পার হচ্ছেন তারা মাস্ক বিতরণ করে তারা সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করছেন। তবে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর যে নির্দেশনা, সেই নির্দেশনা তারা আগামী কয়েকদিন এভাবে মাস্ক বিতরণ করবেন, তারপর তারা কঠোর অ্যাকশনে যাবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের যে পুলিশের যে মাস্ক কর্মসূচি চলছে তার সর্বশেষ। এখন চলে যাব কক্সবাজারের খবর জানার জন্য সহকর্মী রুবেলের কাছে। কমল, ধন্যবাদ। যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন কক্সবাজারে বেড়াতে এসে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি সমুদ্র সৈকতে আসলে মাস্ক ব্যবহার কিংবা স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। কিন্তু আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের যে কয়টি পয়েন্ট রয়েছে সে সব পয়েন্টে প্রবেশদ্বারে কিন্তু ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে বুথ করে দেওয়া হয়েছে এবং মাস্ক ছাড়া কাউকে সমুদ্র সৈকতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার যে সমুদ্র সৈকতে যারা গোসল করছেন কিংবা বালিয়াড়িতে ঘুরে বেড়াচ্ছেন অথবা কিটকোটে বসে রয়েছেন সেসব এলাকায়ও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটা পয়েন্টে 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন যাতে মাস্ক ব্যবহার নিশ্চিত করা যায়। এছাড়াও তারা মাইকিং করছে, পর্যটকদের সচেতন করার বিষয়টি বারবার বলছে, কারণ তারা চাচ্ছেন যে পর্যটন এলাকায় যেহেতু সংক্রমণের হার বৃদ্ধির কারণ, সেহেতু তারা কক্সবাজার জেলা প্রশাসন সমন্বয় করে সবার সাথে একযুগে সংক্রমণ রোধে কাজ করছেন এবং আমরা গতকালকেও দেখেছি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রায় 78 জনকে জরিমানা করেছে। আজও কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি প্রতিটা পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা পর্যটক সাথে কথা বলছেন এবং যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে মাস্ক কিনে মাস্ক পরার জন্য উৎসাহিত করছেন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেটা বলছেন যে প্রথমে তারা উদ্বুদ্ধ করছেন, যেহেতু এখন এখানে বেড়াতে আসছেন, বেড়াতে এসে পর্যটকদের যাতে প্রথমে হয়রানি না হয় সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করছেন। পরবর্তীতে যদি এই নির্দেশ না মানা হয় তাহলে এই বিষয়ে জরিমানাও করা হবে বলে আমরা জানিয়েছেন। তবে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে সমুদ্র সৈকতে মাস্ক ব্যবহার করে প্রবেশ করছে, কিন্তু অনেকে আবার সেটি সমুদ্র সৈকতের বালিয়াড়িতে এই মাস্ক ফেলে দিচ্ছে। পরবর্তীতে এটি আবার অনেকে এখানে যারা বিচ কর্মী রয়েছেন কিংবা লাইফগার্ড কর্মী রয়েছেন তারা সেটি কুড়িয়ে বাক্সে কিংবা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। তবে এক্ষেত্রে তারা বলছেন যে পর্যটকরা যারা কক্সবাজারে ভ্রমণে আসেন তাদেরকে সচেতন হওয়ার জন্য এবং যে মাস্কটি তারা নষ্ট হয়ে যায় সেই মাস্কটি
সে মাস্কটি যাতে ডাস্টবিনে ফেলা হয় সে বিষয়টি তারা জোর দিয়েছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, পুরো শহর জুড়ে কিন্তু করোনা সংক্রমণ রোধে প্রশাসনের জটিকা অভিযান চলছে, যেখানে জেলা পুলিশ, জেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য অধিদপ্তরে যারা লোকজন রয়েছেন তারা সবাই কিন্তু মাঠে রয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। করোনার ঊর্ধ্বগতিতে মাস্ক পরাতে এবং সচেতনতা বাড়াতে মাঠে তৎপর রয়েছে পুলিশ, সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, এবং তার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আড়াল করে নয়, সামনে নির্মিত হচ্ছে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশার জটিলতা। রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তিতে এই পরিবর্তন। এই আন্তঃসংযোগের ফলে রেল ব্যবস্থাপনায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমআরটিএ লাইন 6 এর আওতায় মেট্রো রেলে কাজ শুরু হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। পরে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে তা কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। তবে বাদ সাজে এর নকশা। শেষ স্টেশন গিয়ে রেলের শান্টিং পয়েন্ট নির্ধারণ করা হয় কমলাপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে, যা কমলাপুরের মূল স্টেশনের অবকাঠামো ঢেকে দেয়। পাশাপাশি এই স্টেশনকে ঘিরে যে হাব তৈরির পরিকল্পনা ছিল তার সঙ্গেও সাংঘর্ষিক। অবশেষে রেলের আপত্তিতে মেট্রো রেলের শেষ স্টেশনের নকশার পরিবর্তন এনে শান্টিং পয়েন্ট উত্তর পাশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন বিল্ডিং এর আগে এমআরটি লাইন 6 এর সিজার ক্রসিং এর স্থান সংকুলন করার জন্য এমআরটি লাইন 6 এর প্ল্যানে স্টেশন বিল্ডিং উত্তর দিকে স্থানান্তর করা হবে এবং এই বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে ও ডিএমটিসিএল সম্মত হয়েছে। আর শান্তির জন্য এই পর্যন্ত রেল মন্ত্রণালয় বলছে নকশা সংশোধনের পর সংঘর্ষ নয় বরং সমন্বয় হয়েছে। আর কমলাপুর রেল স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনার সঙ্গে মেট্রো রেলের কোনো সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রী। সেই সলিউশনটা হলো এইটা স্টেশন, আর এই শান্তি এবং ইয়েটা হলো এই পিছা এইদিকে নিয়ে আসলো, এই পাশে পিছনে আর কি, সামনে না। এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ দৃশ্যমান হলেও মতিঝিল থেকে কমলাপুর অংশের কোনো কাজ এখনো শুরুই হয়নি। নকশা নিয়ে জটিলতা কেটে গেছে। সব ঠিকঠাক থাকলে কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনেই হবে মেট্রো রেলের শেষ স্টেশন। এতে করে মেট্রো রেল আর রেলওয়ের মধ্যে যে অন্তঃসংযোগ তৈরি হবে তাতে শুধু রাজধানী ঢাকাই নয়, গোটা বাংলাদেশেরই গণপরিবহন ব্যবস্থার গতি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ জীবন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের 4 লেনের কাজে অধিগ্রহণ করা জমিতে যেন দুর্নীতির মহাযজ্ঞ চলছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কের পাশে জমিতে অনেকে রাতারাতি গড়ে তুলছেন ঠুনকো বহুতল ভবন। কেউ কেউ পুরনো ভবন সংস্কার করে নতুন দেখিয়ে বেশি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। রিঙ্কু কুঞ্জুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের 4 লেনের জন্য সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার বিভিন্ন অংশে ঘরবাড়ি সহ জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণকৃত জমিতে থাকা অনেক বহুতল ভবন ও ঘরবাড়ির অর্থ জমির মালিককে বুঝিয়ে দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এই সুযোগে এক শ্রেণীর জমির মালিক অধিক অর্থের আশায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাতারাতি গড়ে তুলছে বহুতল ভবন। এসব বহুতল ভবন অনেকটাই ঝুঁকিপূর্ণ বলছে স্থানীয়রা। আর অনেক পুরাতন ভবনের মালিক নতুনভাবে রং করে নতুন ভবনের সমপরিমাণ টাকা উত্তোলনের চেষ্টা করছে বলে অভিযোগ সচেতন মহলের। বিল্ডিং গুলো যে করতেছে রাতারাতির মধ্যে, এগুলো বিল্ডিং সবগুলো ঝুঁকিপূর্ণ। রডের বদলে বাঁশ আর নামমাত্র সিমেন্ট আর বেশিরভাগ বালু। অভিযোগ অস্বীকার করে সদ্য নির্মাণ করা এই ভবন মালিক বলেন, নিয়ম নীতি মেনেই মহাসড়কের পাশে নিজ জমিতে ভবন নির্মাণ করছেন তিনি। আমার পাওয়ার জন্য করি নাই, আসলে আমাদের ওদিকে আগেও জায়গা গেছে, পরে আমরা এই জায়গাটা কিনে রাখছিলাম। গণবিজ্ঞপ্তি জারির পরও কোনো জমির মালিক যদি নতুন করে কোনো স্থাপনা নির্মাণ করেন সেজন্য কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না বলে জানান এই কর্মকর্তা। জায়গাগুলো অলরেডি কিন্তু ভিডিও করা হয়ে গেছে, যারা করবেন অসৎ উদ্দেশ্যে তারা কোনো কিছু পাবেন না। আর প্রকল্পের অধীনে থাকা কোনো জমিতে নতুন ভবন নির্মাণ করা হলেও সরকারি অর্থ লোপাটের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কেউ যদি এখন অসৎ উদ্দেশ্যে কোনো ভবন তৈরি করে কম্পেনসেশন পাওয়ার আশায়, তাহলে কিন্তু সেই কম্পেনসেশন পাবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই 4 লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এদিকে সুনামগঞ্জের সাল্লায় হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতিবাদ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার দাবি জানান তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
জাতির পিতার বঙ্গবন্ধুর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের দাবিতে লস অ্যাঞ্জেলেসে আলাদা দুটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার বিকেলে বৃহত্তর ক্যালিফোর্নিয়া হিন্দু কমিউনিটির আয়োজনে CNN ভবনের সামনে এবং লিটল বাংলাদেশ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং এর স্থায়ী সমাধান চাই। নিউ জেনারেশন হিসাবে আমরা এই হামলা দেখতে চাই না। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে যখন সুনাম বাড়ছে, ঠিক সেই সময় একটি বিশেষ মহল দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এ হামলা করছে বলে সমাবেশে বক্তারা দাবি করেন। অবিলম্বে সুনামগঞ্জের সাল্লায় হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সাম্প্রদায়িক হামলার মূল কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের পাশাপাশি প্রয়োজন বাড়ানো জনমত ও সচেতনতার, এমনটাই মনে করছেন আইনজ্ঞরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যের বাজার সুবিধা বহাল রাখতে এখনও নেই কোনো তৎপরতা, এমন দাবি করে পোশাক রপ্তানিকারকরা বলছেন দক্ষিণ আফ্রিকা, রাশিয়ার মতো সম্ভাবনাময় অপ্রচলিত বাজারে শুল্ক সুবিধা আদায়ে নেই কোনো প্রচেষ্টা। এ অবস্থায় দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে দূতাবাসগুলোকে সচেষ্ট হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ ঘটেছে যুক্তরাজ্যের, আবার উন্নয়নশীল দেশ হতে চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়ের ৬২% আসে ইউরোপের বাজার থেকে, যেখানে জিএসপির আওতায় শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। আবার ইউরোজোনের একক দেশ হিসেবে বাংলাদেশি পোশাকের দ্বিতীয় শীর্ষ ক্রেতা দেশ যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর এখনও শুল্ক সুবিধা অব্যাহত রেখেছে দেশটি, তবে কোনো চুক্তি না হয় ঠিক কতদিন এই সুবিধা পাওয়া যাবে তা নিয়ে দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। বায়োলেটারাল অ্যাডভান্টেজটা কিন্তু ট্রেডের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেট টু স্টেট হয়, সেই জায়গায় আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টও এই ব্যাপারে দেখবে যে আমাদের দেশের জন্য কোনটা ভালো। ইউকে হয়তো এই জায়গাটাতে এখন আমাদের কি কিছুটা ছাড় দিয়ে রেখেছে, বা কতদিন রাখবে ডব্লিউটিওর অধীনে যে কোনো একটা এগ্রিমেন্টে আমাদের যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। রপ্তানিকারকরা বলছেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও বাজার সুবিধা নিশ্চিত করতে দূতাবাসগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়। দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ, প্রত্যেকের তুলনায় আমরা পিছিয়ে। ব্রাজিল, মেক্সিকো, সাউথ আফ্রিকা, রাশিয়া, এই দেশগুলো একটা বড় মার্কেট। যদিও এই মার্কেটে আমরা এক্সপোর্ট করছি, বাট এক্সপোর্ট বাড়ানোর জন্য এই ডিউটিটা, ট্যাক্সটাকে কমানোর আমাদের কাজ চলছে। বর্তমান প্রেক্ষাপটে বাজার সুবিধা আদায়ে যুক্তরাজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্তরাজ্যের বাজারেও যাতে আমরা বিশেষ সুবিধা পেতে পারি, সেই লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালানো দরকার। স্পেশাল সুবিধা প্রাপ্তিটা যেন এলডিসি হিসেবে আমাদের অবস্থান, তার সাথে যেন যুক্ত না থাকে। ব্রেক্সিটের পরপরই চীন, জাপান সহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তৎপর হয়েছে যুক্তরাজ্য। এই সুযোগকেই কাজে লাগানোর পরামর্শ রপ্তানিকারকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় অস্ট্রেলিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ বন্যায় অস্ট্রেলিয়ার সিডনি ও এর আশপাশের নিম্নাঞ্চল পুরোপুরি তলিয়ে গেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত কয়েক হাজার মানুষকে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। গত 100 বছরের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ও এর আশেপাশের নিম্নাঞ্চল। বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন উপশহর ও এর ঘরবাড়ি। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যের উপকূলীয় শহরে বন্যার কারণে বহু গাড়ি ও পশু পাখি ভেসে যেতে দেখা গেছে। পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্লাবিত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। সরকার ও উদ্ধারকারী সংস্থা প্লাবিত এলাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ অবস্থানে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত 100টিরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 1990 সালের পর এই প্রথম সিডনির অরেগাম্বা ড্যামের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এর দরজা খুলে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে তলিয়ে গেছে এর আশেপাশের নিম্নাঞ্চল। সিডনি ও এর আশেপাশে এলাকায় বৃষ্টি আর বন্যার কারণে করোনা ভাইরাসের টিকাদান আপাতত স্থগিত হয়েছে। তবে টানা প্রবল বৃষ্টিপাতে অনেকটাই ক্রেতাশূন্য বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। টানা বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। ওয়েদারে দেখা যাচ্ছে আরও 2-3 দিন বৃষ্টি হবে। এই মুহূর্তে আমাদের ব্যবসার অবস্থা একটু মন্দাভাব। এমনিতেই করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে আছে অস্ট্রেলিয়ার জনজীবন। তার মধ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে
প্রায় গত 7 দিন যাবৎ প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত থেকে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আগামী 2 দিন অন্তত আরও এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলেই ধারণা করা হচ্ছে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। 25 বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের রাষ্ট্রপতি। বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের অভ্যর্থনা, গার্ড অফ অনার প্রদান। বড়পুকুরিয়া খনির কয়লা লোপাটের মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 20 মে। এক যুগেও শুরু করা যায়নি বিচার। এবং করোনা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোয় হিমশিম, প্রকট হচ্ছে শয্যা সংকট। মাস্ক পরাতে দেশের বিভিন্ন স্থানে চলছে অভিযান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।